হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে একটা জিনিস তুলে ধরতে চাইছি। সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আমরা জানি না আর্থিক বিবরণী খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা নাম্বার হচ্ছে 20 নাম্বার। একটা ম্যাথ করতে পারলেই 20, যেটা স্যার আমি প্লাস পাবো না। আজকে ওই ম্যাথের উপরে ছোট্ট কিছু একটা টেকনিক্যাল একটা বিষয় আছে, যেটা আমরা সবাই অঙ্কের মধ্যে মাঝে ভুল করে থাকি। যে অঙ্কের মাঝে প্রায় দেখা যায় এই এন্ট্রিটা আসে এবং এটা সমন্বয়ের মধ্যে একটু পেস লাগে, আমরা এটা কনফিউশনে পড়ে যাই, ভুল করে ফেলি। তো আজকে ওই জায়গায় কিছু একটা দেখাতে যাচ্ছি। ওই বিষয়টা কি? কুরিন। আমরা যে কুরিন দেখছি না রেওয়া মিলে, যে কুরিন আসে সমন্বয় থাকে, আবার দেখি রেওয়া মিলেও থাকে। তো দুটার মাঝে অঙ্ক করে তারপর আমার সলভ করতে হয়। তো দেখো কিভাবে অঙ্কটা করলে বা কিভাবে টেকনিক্যালি দেখলে এটা আমরা কিভাবে বুঝবো যে এটা শর্ট টেকনিকে আমরা কিভাবে বুঝবো, বা এটা অঙ্কটা কিভাবে করতে হয় সেটা দেখো। তো দেখো, যে আমরা জানি কি যে রেওয়া মিলের মধ্যে সাধারণত যে কুরিন থাকে একটা, ধরো রেওয়া মিলে একটা কুরিন থাকে যেটা আমরা দেখছি। তারপর সমন্বয় আবার কি থাকে, যে দেনাদারের অবলোপন এত টাকা বা সন্দেহজনক দেনা সঞ্চিতি এত পার্সেন্ট, দেখি থাকে না? তো দেখো এটা কিভাবে করতে হয়, আমি একটা টেকনিক্যালি দেখাই। যে রেওয়া মিলে যে কুরিন সঞ্চিত থাকবে তাকে বলা হয় পুরাতন কুরিন। ধরো রেওয়া মিলে একটা কুরিন থাকে না, যে কুরিন কুরিন এত টাকা, ক্রেডিট সাইডে যে কুরিন 2000 টাকা, কুরিন 5000 টাকা, এরকম একটা থাকে না? ওই রেওয়া মিলে যে কুরিনটা থাকবে ওটার নাম দিয়েছি আমি কি, পুরাতন কুরিন সঞ্চিতি। কি নাম দিয়েছি? পুরাতন কুরিন সঞ্চিতি। এখন দেখো সমন্বয়ে আবার কি থাকে, সমন্বয়ে যে লেখাটা থাকে, দেনাদারের অবলোপন একটা সামথিং একটা অ্যামাউন্ট থাকে, 2500 1500 এরকম একটা সামথিং একটা অ্যামাউন্ট থাকে। এবং দেখো আবার সমন্বয়ে যে লেখা থাকে দেনাদারের অবলোপন একটা অ্যামাউন্ট থাকে, তাকে বলবো নতুন কুরিন। বুঝো কি বলছি? যে সমন্বয়ে আমাদের লেখা থাকে না দেনাদারের অবলোপন এত টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা, থাকে না? ওই যে সমন্বয়ে যে দেনাদারের অবলোপনটা থাকে ওটার নাম দিয়েছি আমি কি, নতুন কুরিন সঞ্চিতি। ওই যে পার্সেন্টেজ সন্দেহজনক দেনার সঞ্চিতি এত পার্সেন্ট, ওইটা কিন্তু না। শুধু দেনাদের অবলোপন যে অ্যামাউন্টটা থাকে ওটার নাম দিচ্ছি কি আমি কি, কুরিন নতুন কুরিন। ভালো করে বুঝো। তারপরে কি আছে, যে দেনাদারের এত পার্সেন্ট, ওই যে আমরা পার্সেন্ট থাকে না, দেনাদারের সন্দেহজনক দেনার সঞ্চিতি এত পার্সেন্ট। হ্যাঁ এটাই, দেনাদারের সন্দেহজনক দেনার সঞ্চিতি একটা সামথিং একটা পার্সেন্ট থাকবে। ওই যে সন্দেহজনক দেনার সঞ্চিতি ওটার নাম দিচ্ছি আমি কি, নতুন কুরিন সঞ্চিতি। ভালো করে আবার ব্যাপারটা আবার বুঝো। রেওয়া মিলে যে কুরিনটা থাকবে ওটার নাম কি, পুরাতন কুরিন। আর সমন্বয়ে যে দেনাদের অবলোপন থাকবে ওটার নাম কি, নতুন কুরিন। আর যে সন্দেহজনক দেনা সঞ্চিত থাকবে, পার্সেন্ট থাকবে, ওটার নাম হবে নতুন কুরিন সঞ্চিতি। এখন আমি এটা কেন দিলাম, আমার প্রশ্ন আসছে যে এই নামটা আমি কেন দিলাম। এখন কেন দিলাম, আমাদের রেওয়া মিলে একটা কুরিন অঙ্ক করতে হয় না, ছোট একটা অঙ্ক। যে রেওয়া মিলে আমরা মেলানোর জন্য যে পরিচালন ব্যয় আসে, যে একটা অঙ্ক কুরিন থাকে, কুরিনের একটা হিসাব ব্যয় করতে হয়। ওইটা হিসাব করতে গিয়ে আমরা সমাপনী কুরিন এরকম একটা পেজ লাগিয়ে মানে একটা অবস্থা খারাপ করে ফেলি, যে ভুল হয়ে যায়। এখন দেখো যে এই বিষয়টা আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারবো। এই যে নাম দিয়েছি রেওয়া মিলে যেটা থাকবে হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি, পুরাতন কুরিন। আর সমন্বয়ে যে দেনার অবলোপন থাকবে ওটা কি, নতুন কুরিন। আর সন্দেহজনক দেনার সঞ্চিতি যেটা থাকবে ওটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এখন দেখো এটাতে আমি কিভাবে ম্যাথ করব। এই যে সূত্র, এই যে নতুন কুরিন কোনটা, ওই যে দেনাদের অবলোপন এত টাকা, ওই নতুন কুরিনের সাথে নতুন কুরিন সঞ্চিতি যেটা আমরা পাবো ওটা যোগ দিব। তারপর ওইখান থেকে রেওয়া মিলে যেই কুরিনটা থাকবে ওটা থেকে পুরাতন কুরিনটা বাদ দিয়ে দিব। এখন নতুন কুরিন আমি পাবো, এটা কিভাবে পাবো? প্রশ্ন আসে না, নতুন কুরিন পাবো যেটা কিভাবে পাবো। দেখো, নিট দেনাদার থেকে সমন্বয়ে থাকা দেনাদের অবলোপন বা নতুন কুরিন বাদ দিতে হবে। বুঝো, নিট দেনাদার থেকে সমন্বয়ে থাকা দেনাদের অবলোপন বা নতুন কুরিন বাদ দিতে হবে। দেখো, আমরা যে রেওয়া মিলে একটা আর্থিক বিবরণী একটা রেওয়া মিল দেয় না উপর, ওটা কিন্তু শুদ্ধ রেওয়া মিল। ওটা মাথায় রাখবো, ওটা কিন্তু শুদ্ধ রেওয়া মিল, একদম পরিপূর্ণ শুদ্ধ একটা রেওয়া মিল, এটা কোনো ভুল নাই। ওইখানে যে দানাদারের অ্যামাউন্টটা থাকবে, সঠিক দানাদার অ্যামাউন্ট না থেকে অ্যামাউন্টটা আমাদের বের করতে হয়। ওটা আমি দিয়ে দিব যে একটা ক্লাস, যে ওই দানাদার নিট দানাদারটা কিভাবে বের করতে হয়। তো দেখো যে নিট দানাদারটা যে থাকবে, ওই নিট দানাদার থেকে নতুন যে নিট দানাদার থেকে নতুন কুরিন বা এই যে হয়ে গেল রেওয়া মিলে যে দানাদার অবলোপনটা থাকবে। বুঝো, নিট রেওয়া মিলে থাকা নিট দানাদার থেকে তোমাদের সমন্বয়ে যে দানাদার অবলোপনটা থাকবে, নতুন কুরিন যেটা থাকবে, ওইখান থেকে নিট দানাদার থেকে নতুন কুরিনটা বাদ দিতে হবে। বুঝছো, যে রেওয়া মিলে যে দানাদারটা থাকবে ওই দানাদার থেকে সমন্বয়ে থাকা দানাদার অবলোপন বা নতুন কুরিন যেটা থাকবে, ওই দানাদার থেকে নতুন কুরিনটা বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। তারপর কি করতে হবে, দানাদার থেকে ধরো দানাদার সমন্বয় রেওয়া মিলে আছে 2000 টাকা দানাদার, 20,000 টাকা দানাদার আছে। বুঝছো, নিট দানাদার
নির্দেশনাদের আছে। আর তুমি কি জানি সমন্বয় দেওয়া আছে দানাদের অবলোপন 2000 টাকা। দানাদের অবলোপন কত দেওয়া আছে? 2000 টাকা। এটা আমরা কি বলবো? নতুন করিন। দানাদের অবলোপন কিন্তু নতুন করিন। ওই নতুন করিনটা থেকে ওই নতুন করিনটাই 20,000 থেকে বাদ দিতে হবে। 20,000 থেকে নতুন করিন বাদ থাকবে কি 18,000 টাকা। থাকবে না? দেনাদার থেকে নতুন করিন বাদ দেওয়ার পর কত আছে? 18,000 টাকা আছে। তারপর দেখো কি বলছে যে উক্ত ফলাফল থেকে সন্দেহজনক দেনা সঞ্চিতি বা নতুন করিন সঞ্চিতি পার্সেন্ট সামথিং একটা পার্সেন্টের মধ্যে দিবে, পার্সেন্টে দিবে, ওই পার্সেন্ট করতে হবে। কি হবে? তুমি যে 20,000 থেকে নতুন করিনটা বাদ দিয়ে 18,000 টাকা পাইছো, এটা কিন্তু দেনাদের অবলোপন যত টাকা আছে তত টাকা এটা বাদ দিছো। কিন্তু তোমার যে সাথে আবার বলে দিচ্ছে যে সন্দেহজনক দেনা সঞ্চিতি এত পার্সেন্ট, 5%, 10%, 15%, পার্সেন্টে দেয় না। এখন ওইটা কি? আমার নতুন করিন সঞ্চিতি। আর এই ফলাফলটা যেটা পাইছো 18,000 টাকা, এই নতুন করিন থেকে এটা বাদ দেওয়ার পর এই যে নতুন করিন 2,000 টাকা আর দেনাদের নেট দেনাদের আছে 20,000 টাকা। 20,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পেয়েছি 18,000 টাকা, এটাই কিন্তু নতুন করিন। এই যে অঙ্কের ম্যাথের ফার্স্ট সূত্রের ফার্স্ট যে জিনিসটা আছে, সূত্রের ফার্স্ট স্টেপ, এই ফার্স্ট স্টেপটাই কিন্তু 18,000 টাকা। এখন এটা তোমার অঙ্কের মাঝে আমি 20,000 টাকাটা বুঝেইছি, কিন্তু তোমার অঙ্কের মাঝে 40,000, 50,000, 10,000, 20,000 থাকতে পারে। তখন তুমি এই আমি যে ক্যাটাগরিতে করতেছি তোমরা সেম ভাবেই ওরকম ভাবেই করবা। এই যে প্রথম ফার্স্ট স্টেপ, তুমি নতুন করে 18,000 টাকা বা যে কোনো অ্যামাউন্ট পাবা, এখানে ফার্স্ট স্টেপ এখানে বসে দিবা। বুঝছো? তারপরে আসো যে নতুন করিন সঞ্চিতি। নতুন করিন সঞ্চিতি তুমি যে নতুন করিন পাইছো 18,000 টাকায় দেনাদের অবলোপন বাদ দেওয়ার পর 18,000 টাকা পাইছো না? এই 18,000 টাকা পাওয়ার পর তোমার যে সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে, ধরো 5% দেওয়া আছে প্রশ্ন, ধরো সাপোজ বললাম যে 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি দেওয়া আছে। ওই সন্দেহজনক দেনা সঞ্চিতি 5% যে আছে ওইটাকে আমরা কি বলি? নতুন করিন সঞ্চিতি। নতুন করিন না, কিন্তু নতুন করিন সঞ্চিতি দুটো কিন্তু আলাদা বিষয়। মাথায় রেখো যে দেনাদের সমন্বয়ে যে দেনাদের অবলোপনটা থাকবে ওটা হচ্ছে নতুন করিন, আর যে পার্সেন্ট থাকবে সন্দেহজনক দেনা সঞ্চিতি থাকবে ওটা কিন্তু নতুন করিন সঞ্চিতি। বুঝছো? তুমি যে নতুন করিন বের করছো দেনাদের অবলোপন রমিল থেকে নির্দেনাদার থেকে তুমি যে নতুন করিন বাদ দিছো, বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাইছো ওই অ্যামাউন্টটার পরে তুমি যত পার্সেন্ট প্রশ্ন দেওয়া আছে সন্দেহজনক দেনা সঞ্চিতি ওই সন্দেহজনক দেনা সঞ্চিতির সাথে পার্সেন্ট করবা। বুঝে নেই মনে হয়? আমি আবার বলি যে তুমি র মিলে যে অ্যামাউন্টটা থাকবে 40,000 টাকা, 20,000 টাকা ধরো দেনাদার দেওয়া আছে, ওই 20,000 টাকা থেকে তোমাদের সমন্বয়ে যে তোমাদের দেনাদার অবলোপনটা থাকবে ওই নির্দেনাদার থেকে অবলোপনটা বাদ দিতে হবে। বুঝছো? ওই অবলোপনটা বাদ দেওয়ার পর যে ফলাফলটা পাবা ওটাই নতুন করিন। ওটাই কি? নতুন করিন। তুমি যে আমি আবার বলি যে দেনাদার অবলোপন যেটা থাকবে ওটাই নতুন করিন। বুঝছো? ওই নতুন করিন বাদ দেওয়ার পর 18,000 টাকা পাইছো, 18,000 টাকা পাইছো, আবার দেওয়া আছে 5%, ধরো 5% দেওয়া আছে নতুন করিন সঞ্চিতি, সন্দেহজনক দেনা সঞ্চিতি যেটা ওটা দেওয়া আছে 5%। তুমি জাস্ট 18,000 টাকার উপর একটা 5% করবে। 18,000 টাকা 5% করলে কত হয়? ধরো একটা অ্যামাউন্ট আসে, সাপোজ দেখাই কি হলো এটা, কি সমস্যা, কাজ করতেছে না। 18,000 ইন্টু 5%, 900। কি আসছে? 900। দেখো তোমাদের যে 20,000 টাকা কিন্তু তোমাদের রেওয়া মিলের দানাদার, আবার বুঝো 20,000 টাকা তোমাদের রেওয়া মিলের নিট দানাদার, এটা তুমি জানো। এখন তোমার রেওয়া মিলে দেওয়া আছে 20,000 টাকা নিট দানাদার, কিন্তু সমন্বয়ে যে তোমার আছে নিট ওই যে দানাদার অবলোপন 2,000 টাকা, ওই অবলোপন ওই নিট দানাদার থেকে মাইনাস করতে হবে। মাইনাস করার পর যে ফলাফলটা তুমি পাবা ওটাই তোমার নতুন করিন। এটাই তোমার অঙ্কের ফার্স্ট স্টেপ, ফার্স্ট সংখ্যা যেটা নতুন করিন লেখার পর যে সংখ্যাটা তুমি বসাবা ছকে ওটাই কিন্তু এই যেটা। বুঝছো? তারপরে যে তোমার 18,000 টাকা যে পাইছো তুমি দানাদার অবলোপন বাদ দেওয়ার পরে যে ফলাফলটা পাইছো নির্দানাদার, এখন যেটা আছে এটাও কিন্তু তোমার নির্দানাদারের মতো একটা, এটাও কিন্তু একটা নির্দানাদার। তুমি যে নির্দানাদার থেকে এই নতুন করিন বা দানাদার অবলোপন যে বাদ দিছো যে ফলাফলটা পাইছো এটাও একটা টাকা দানাদার। এই দেনাদার তুমি যে রাখছো 18,000 টাকা দেনাদার আছে, তারপরও তোমাদের সমন্বয় কিছু অ্যাড করে দিচ্ছে যে সন্দেহজনক দেনায় সঞ্চিতি 5%। মানে কি? এখান থেকে তোমার আরো সন্দেহ, তুমি অনুমান করে রাখছো যত পার্সেন্ট তোমার আরো সন্দেহ আছে, এত পার্সেন্ট সমস্যা আছে, ওই এত পার্সেন্টটা এখানে পার্সেন্টেজ করতে হবে 18,000 টাকা। 18,000 টাকার 5% করলে কত হয়? 900 টাকা। এই 5% তোমার আমি সাপোজ বলে দিছি, এটা তোমার পরীক্ষায় প্রশ্নের মধ্যে 5%, 7%, 6%, 10%, 15% থাকতে পারে, যে কোনো থাকতে পারে, যে পার্সেন্টই থাকুক
তুমি যে ফলাফলটা পাবা, নতুন কোরিনটা পাবা, ওটার সাথে শুধু এটা পার্সেন্ট করবা। পার্সেন্ট করার পর এখন আসো যে পার্সেন্ট করার পর যে ফলাফলটা তুমি পাইছো বা পাবা, ওই ফলাফলটাই তোমার হচ্ছে নতুন কোরিন সঞ্চিতি, তোমার ম্যাথের দ্বিতীয় স্টেপ। বুঝছো? যে তিনটা সূত্র আছে, এটাই কিন্তু সূত্র, এটাই কিন্তু তোমাদের কোরিন বের করার সূত্র, এটাই কিন্তু সূত্র। এই নতুন কোরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কোরিন সঞ্চিতি, এটাই সূত্র। এটা এই যোগ বিয়োগ করার পরে যে ফলাফলটা পাবা, এটাই তোমার কোরিনের সর্বশেষ ফলাফল, এটাই আনসার হবে। এটার সাথে তুমি পড়ছিলাম যোগ করে তারপরে যোগ করবা মোট মুনাফার সাথে। বুঝতে পারছো? তো আবার বললো, দেখো যে নিট দেনাদার থেকে যে 20,000 টাকাটা তুমি আছে, ওই 20,000 টাকা থেকে তুমি দেনাদার অবলোকন সমন্বয় যেটা আছে ওটা বাদ দিবা। বাদ দেওয়ার পরে যে ফলাফলটা তুমি পাবা, তোমার সাথে তো আরো সন্দেহজনক দেনা সঞ্চিত আছে 5% বা সামথিং একটা পার্সেন্ট থাকবে, ওই ফলাফলের সাথে শুধু পার্সেন্ট করে দেবা, তাহলে তোমার যে ফলাফলটা আসবে ওটাই হচ্ছে নতুন কোরিন সঞ্চিতি। আর দেনাদার অবলোকন বাদ দেওয়ার পরে যে ফলাফলটা আসবে ওটাই হচ্ছে তোমার নতুন কোরিন। ক্লিয়ার? এতটুকু কিন্তু শেষ, এই দুইটা স্টেপ কিন্তু তোমার ডান। এই যে ফলাফল নতুন কোরিন সঞ্চিত, নতুন কোরিন 18,000 টাকা, এই এখানে ছকের মধ্যে 18,000 টাকা লাগবা, ছকের মধ্যে 18,000 টাকা লাগবা, লেখছো 18,000 টাকা ছকের নতুন কোরিন কিন্তু 18,000 টাকা। তুমি যে দেনাদার আছে নিট দেনাদার সময় মিলে, ওই রামিল থেকে দেনাদার অবলোকন বাদ দিয়েছো 18,000 টাকা, এটাই তোমার তোমার নতুন কোরিন, এটাই কিন্তু তোমার দেনাদার অবলোকন বাদ দেওয়ার পর যেটা আছে এটা কিন্তু দেনাদার। এই যে 18,000 টাকা তুমি লেখছো, কিন্তু তুমি আবার যে নতুন করে সঞ্চিতি বের করছো 900 টাকা, ওই যে দেনাদার দেনাদার সঞ্চিতি যত আছে ওটা তুমি পার্সেন্ট করার পর যে ফলাফলটা পাইছো, এটা 18,000 টাকা পার্সেন্ট করার পর কত পাইছি? 900। এইখানে আবার 900 যোগ দিবা। কি বলছো? নতুন কোরিন এবং নতুন কোরিন সঞ্চিতি দুটা যোগ দেওয়ার পর যেই ফলাফলটা তুমি পাবা, যেই ফলাফলটা আসবে, তোমার র মিলে যে একটা কোরিন বলে দিচ্ছে না, ওটা কিন্তু পুরাতন কোরিন। ওই যে কোরিনের পরিমাণটা বলে দিচ্ছে, শুধু এখানে এসে মাইনাস করে দিবা, তাহলে তুমি যে ফলাফলটা পাবা ওটাই তোমার কোরিনের সর্বশেষ ফলাফল। বুঝতে পারছো? তুমি আবার দেখো যে র মিলে যে নিট দেনাদারটা থাকবে, ওইখান থেকে তুমি দেনাদার অবলোকন যত টাকা আছে অত টাকা বাদ দিবা ওই নিট দেনাদার থেকে। তারপর বাদ দেওয়ার পর যে ফলাফলটা তোমার থাকবে, ওইটার সাথে তুমি সন্দেহজনক দেনা সঞ্চিতি যেটা আছে শুধু ওটা পার্সেন্টেজ করবা। পার্সেন্টেজ করার পর যে ফলাফলটা আসবে ওটা হচ্ছে তোমার নতুন কোরিন সঞ্চিতি। আর পার্সেন্টেজ করার আগে দেনাদার অবলোকন বাদ দেওয়ার পর যে ফলাফলটা আসবে ওটা হচ্ছে তোমার নতুন কোরিন। পরে ওই দুটা ফলাফল তুমি যোগ দিবা, তারপর র মিলে যে কোরিনটা বলে দিচ্ছে ওটা কিন্তু পুরাতন কোরিন, শুধু ওই পুরাতন কোরিনটা মাইনাস লিখে, যে মাইনাস পুরাতন কোরিন সঞ্চিতি লিখে মাইনাস করে দিবা, তারপর যে ফলাফলটা আসবে ওটাই তোমার সর্বশেষ ফলাফল। ক্লিয়ার? এই যে তুমি এতটুকু কনসেপ্ট করলেই তোমার কোরিনে যতটুকু অঙ্ক আছে ততটুকু ফুল ক্লিয়ার। এরপরে তুমি সামথিং পরে যতটুকু অঙ্ক আছে পরে এক্সেলে করে যাবা। এখন এইটা বুঝার, নতুন কোরিন এবং পুরাতন কোরিন বুঝার একটা টেকনিকের জিনিস আছে। টেকনিকটা কি? দেখো আমি এখানে লিখছি সাইডে ছোট করে, সমন্বয়ে যার সাথে পার্সেন্ট থাকবে ওটা ওটা হচ্ছে নতুন কোরিন সঞ্চিতি, আর যার সাথে পার্সেন্ট থাকবে না সেটা হচ্ছে নতুন কোরিন। তুমি নতুন করে নতুন সঞ্চিতিতে পেজ বাজে ফেলতে পারো, ভুলে যেতে পারে, মাথায় কাজ না করতে পারে। তো এটা মনে রাখবা যে সমন্বয়ে যার সাথে পার্সেন্ট থাকবে ওটা হচ্ছে নতুন কোরিন সঞ্চিতি, আর যেটার সাথে পার্সেন্ট থাকবে না ওটা হচ্ছে নতুন কোরিন। নতুন কোরিন সঞ্চিতি যোগ দিবা, তারপর পুরো মিলে যে সঞ্চিত কোরিন বলে দিচ্ছে বা পুরাতন কোরিন যেটা আছে ওটা তুমি বাদ দিয়ে দিবা, তারপর যে ফলাফলটা পাবা তা ওটাই হচ্ছে তোমার সর্বশেষ কোরিনের ফলাফল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো সব জায়গায় দেখেছি, গাইডেও দেখেছি সমাপনী কোরিন লেখে তারপর একটা সামথিং একটা ম্যাথ করে, এখন এটা লিখলে কি ভুল হবে নাকি? না, এটা লিখলে ভুল হবে না। ওইটা গাইডে যে নিয়মটা দিচ্ছে এটাও সঠিক, আর আমি এখন যেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটাও সঠিক। আমরা সাধারণত আমি আমি নিজে এইভাবে করছি, আমার ফ্রেন্ডরাও দেখছি কয়েকজনের করতে, স্যাররাও আমাদেরকে এভাবে শিখিয়েছে, আমরাও এভাবে শিখছি। তো সবাই বলে এভাবে করলে কোনো সমস্যা নাই, যদি কারোর মনে ওইটা শিখে থাকো যে সমাপনী মজুদ সমাপনী কোরিন যেটা তোমরা গাইডে যেটা শিখছো, যে নিয়মটা শিখছো, ওটা যদি তোমাদের কাছে সহজ লাগে ওটাই দিও, আর যদি এটা সহজ লাগে এইটাই দিও। তোমার কাছে নিজের কাছে যেটা সহজ লাগবে ওটা দিবা, আলাদা করে কিছু করা দরকার নেই। এখন তুমি ওটা ক্লিয়ার করছো, তুমি এটা জানার জন্য আরেকটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার জন্য তুমি এটা শিখছো, না দরকার নাই। তুমি এই দুটা করলে তুমি পেস লাগিয়ে ফেলো পরীক্ষার মাঝে, কনসেপ্ট মাঝে পেস লেগে যায়। তো তুমি যেটা শিখছো একটাই শিখো, একটাই ভালোভাবে প্র্যাকটিস করো, ওটা দিয়ে কমপ্লিট করো। তো আজকের এই ভিডিওটা তোমার ছিল এই র মিলে মানে যে আর্থিক বিবরণী চ্যাপ্টারের ম্যাথে যে 20টা নাম্বার আছে না, ওই ম্যাথের উপর ছোট্ট একটা কনসেপ্ট, এই কোরিন নিয়ে অনেকের ঝামেলা থাকে। তো আজকের এই ক্লাসটাই ছিল, ওই যদি ঝামেলাটা না হয় সেটাই আজকের ক্লাসটা ছিল, যে কোরিনটা আমি কনসেপ্টটা ক্লিয়ার করবো। তো আশা করছি যে কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো তোমরা যদি কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্ট করো, তা আমি আবার পরবর্তীতে আবার রিটার্ন ক্লাস দেবো, যে জায়গায় আমি বুঝতেছি না তো আমি আবার ওই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা এই যেখানে যে কনসেপ্ট গুলো লিখে দিছি না,
এই যে সয়ামিলে যে কুরিন শনি থাকে তাকে বলে প্রথম কুরিন, যে ডানের আলোপন থাকে, এই যে কনসেপ্ট গুলো লিখে দিছি না, তোমরা সেম এটা খাতায় তোমাদের নোট করে ফেলো। পরে নোট করার পর তুমি একটা ম্যাথ প্র্যাকটিস করো। যে তোমাদের উদাহরণ 5 কিন্তু একটা এরকম অঙ্ক আছে, ওই উদাহরণ 5টা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওটা কিন্তু বোর্ডে আসার মতো অনেক বেশি ইম্পর্টেন্ট। 95% সম্ভাবনা ওটা আসার, আমার নিজের ধারণা যেটা 90% সম্ভাবনা, 95% সম্ভাবনা ওটা আসার, ওটাই সবচেয়ে হার্ড লেভেল। ওইখানে সকল প্রকার এন্ট্রি আছে, সকল কঠিন সহজ সকল প্রকার এন্ট্রি আছে, ওটা দেওয়ার মতো একটা অঙ্ক। তো তোমরা ওটা ভালো করে প্র্যাকটিস করো। ওইখানেই দেখবা তোমাদের কুড়িন নিয়ে একটা ম্যাথ দিয়ে দিচ্ছে, ছোট্ট একটা কনসেপ্ট আছে, ওই কুড়িনটা তুমি প্র্যাকটিস করো। আমি যেভাবে বলছি, যদি তুমি ওই সমাপনী কুড়িন যেটা আছে গাইডটা তোমরা যেটা আগে পড়ছো, ওটা যদি তোমাদের কাছে কঠিন লাগে বা তুমি না জানো, তো এটা আমি যেভাবে বলছি আমারটা কথা শুনে বা তুমি খাতায় যে নোট করছো আমি যেভাবে লিখে দিচ্ছি তুমি খাতায় সেম ভাবে নোট করো। তারপর আমার খাতায় লেখা যে লেখাটা থাকবে ওই লেখায় কনসেপ্টটা পড়বা, একটা করে অঙ্ক করবা, কনসেপ্টটা করবা, একটু করে করবা, পর লাস্টে যে দেখা ফলাফল মিলে কিনা। যদি না মিলে বা তুমি আবার চেষ্টা করো যে আমি আবার কি বলছি, আবার খাতায় কি লেখা আছে সেম ভাবে করার চেষ্টা করো। যদি তখনও ভুল হয় তখন ডিরেক্ট কমেন্ট করো, আমি পরবর্তীতে রিটার্ন ক্লাস দিয়ে দিব। তোমরা যেই জায়গায় সমস্যা রয়েছে ওটা আমাকে বলে রাখো, আমি যদি সমস্যা না হয় সেটা আমি চেষ্টা করব। তো আজকের এই ক্লাস আমার আর্থিক বিবরণী কুড়ি নিয়ে একটা কনসেপ্ট নিয়েছিল, সবাই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করেছো, প্র্যাকটিস করতে থাকো। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাই।